আমি গতিশক্তি গতিশক্তি মূলত হলো কোনো বস্তু গতিশীল থাকার জন্য তার যে শক্তি দরকার সেটাই হলো গতিশক্তি। মানে একটা জিনিস গতিশীল থাকবে, গতিশীল থাকতে তার যতটুকু শক্তি দরকার সেটাই গতিশক্তি। তাই গতিশক্তির সূত্র হলো ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এম হইলো ভর, ভি হইলো ওই মুহূর্তে তার বেগ কত, ওই স্থানে বা ওই সময়ে আমি যেই সময়ের গতিশক্তি বের করব সেই সময়ে ওই তার বেগ কত সেটা হলো, সেটাকে বর্গ করে এই সূত্র বসাইলে আমি গতিশক্তি পেয়ে যাব। তার সূত্রটা কি? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন এই আমি শক্তি সম্পর্কে আরও কিছু কথা বলবো। শক্তির সংরক্ষণশীলতা মানে মূলত পৃথিবীতে শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি শুধু রূপান্তর ঘটে। ঠিক আছে, মানে একটা শক্তি এক অবস্থা থেকে আসে, সেই অবস্থা থেকে সে অন্য অবস্থায় যায়। ঠিক আছে, যেমন আমরা যে বলছিলাম যে ছাদে পানি আছে, পানি যখন নিচে পড়ে যায় তখন হয় বিভব শক্তি থেকে গতিশক্তি হয়। আবার যখন নদীতে বাঁধ দেওয়া হয় তখন বাঁধ দেওয়ার ফলে সেই পানিগুলোকে অনেক উঁচুতে জমা হয়, সেখানে কি বিভব শক্তি জমা হচ্ছে, পানি বিভব শক্তি অর্জন করতেছে। যখন এই পানিটা আমি ছেড়ে দেব তখন কি অনেক গতিতে পানিটা পড়ে, তার মানে কি এখানে পানি তখন গতিশক্তি অর্জন করছে। ঠিক আছে, শক্তির কিন্তু শেষ হয় না, ওই বিভব শক্তি কিন্তু জাস্ট রূপান্তর ঘটছে। আবার যখন আমরা বৈদ্যুতিক পাখা ঘুরাই, ঠিক আছে, পাখা ঘুরালে কি হয়, বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিকে ওই বিদ্যুৎ শক্তি দিয়ে আমি কি করলাম, বা ফ্যান ঘুরাইছি, ফ্যান ঘুরাইলে কী হয়েছে, ফ্যান একটা যান্ত্রিক শক্তি, এটা একটা যন্ত্র, তখন বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে। তো তাই এটা দিয়েও আমাদের একটা সূত্র আছে, সেটাকে বলে মূলত শক্তির সংরক্ষণশীলতার সূত্র। সংরক্ষণশীল মানে কি, শক্তি সবসময় সংরক্ষণ থাকবে, সেটা কখনো ধ্বংস হবে না, বিনাশ হবে না, শুধুমাত্র এক অবস্থা থেকে আরেক অবস্থায় সে রূপান্তর হবে। এটাই হলো শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তাহলে সেটাই আমাদের বইতে মূলত পরন্ত বস্তু দিয়ে দেখানো হয়েছে, প্রমাণ করা হয়েছে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এখানে পরন্ত বস্তু মানে কি, একটা পরন্ত বস্তু কি, আমি একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলাম, মানে আমি ছাদে উঠলাম, ছাদে উঠে আমি একটা বস্তু, একটা 10 কেজি ভরের বা যে কোনো ভরের একটা বস্তু ছেড়ে দিলাম, এটাকে বলে পরন্ত বস্তু। ঠিক আছে, তা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, এখানে কি যেহেতু একটা উচ্চতায় আছে, উচ্চতা থেকে ছাড়ছি, তাই সেখানে অবশ্যই একটা বিভব শক্তি আছে, আর যেহেতু আমি ছেড়ে দিছি সে কি নিচের দিকে পড়ে যাবে, পড়ে গেলে কি হবে, তার একটা গতিশক্তি থাকবে। এই দুইটার যোগফল সবসময় দুর্ভোগ হবে, মানে এইটা বাড়লে এইটা কমবে, আবার এইটা বাড়লে এটা কমবে, এই দুইটার যোগফল সবসময় ধরলাম যে এই দুইটার যোগফল যদি 20 হয়, তাহলে একটার মান যখন হবে 10 আর একটার মান হবে তখন 10, একটার মান যখন হবে 15 আর একটার মান তখন হবে 5, একটার মান যখন হবে 1 আর একটার মান হবে তখন 19, ওই দুইটার যোগফল অবশ্যই 20 হবে, এই দুর্ভোগ হবে আর কি। ঠিক আছে, আমি এখন এটা একটু দেখাই চিত্রের মাধ্যমে, এটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। ধরলাম এখানে হলো মাটি আর এই হইলো একটা ছাদ। ঠিক আছে, এখানে এম বরের একটা বস্তু আমি নিয়ে গেছি ছাদে, এখন আমি ফালাই নেই, এখন আমি নিয়ে গেছি, ঠিক আছে, স্থির অবস্থায় আছে ছাদে, এখনও নিচে পড়ে নেই। তাহলে এখানে যে শক্তি, সেই শক্তিটা কি হবে, অবশ্যই বিভব শক্তি, সেটা হবে ইপি। ইপি দ্বারা বিভব শক্তি বোঝায়, পি মানে পোটেনশিয়াল। তাহলে এটা হবে কি এম জি এইচ, এই এইচ হলো এখান থেকে এই পর্যন্ত উচ্চতা, এই এইচ, ছাদের ভূমি থেকে উচ্চতা হলো এইচ। তাহলে কি এখানে মোট কাজ বা মোট শক্তি হবে বিভব শক্তি। এখানে কি কোনো গতিশক্তি আছে, কারণ সে তো স্থির, সে তো গতিশীলই না, তার কোনো বেগ নেই, তার মানে কি এখানে গতিশক্তি কিন্তু শূন্য। ঠিক আছে, এখানে সমস্ত শক্তি হলো এমজিএইচ, তার মানে কি আমার এখানে ই সমান সমান হলো এমজিএইচ, মানে মোট শক্তি হলো এমজিএইচ। আমি এখানে মোট লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। তাহলে কি এই পয়েন্টকে আমরা ধরছি এ পয়েন্ট, তাহলে কি এই যে এ পয়েন্টে মোট শক্তি হলো এমজিএইচ। মোট শক্তি মানে এখানে বিভব শক্তি সর্বোচ্চ, এখানে কোনো গতিশক্তি নেই। ঠিক আছে, এখন আমি পাশের একটা চিত্র, ঠিক সেম চিত্রটা, যে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ছিল এইচ। ঠিক আছে, এখন এই বস্তুটা, ওই যে এম ভরে যে বস্তুটা, সেটা আমি ওই ছাদ থেকে নিচে ফালাই দিছি, তা সে কী হলো, সে আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে, আমি ধরলাম সেটা এই জায়গা আসছে, আমি ধরলাম যে কোনো একটা বিন্দু, সেটা এই বিন্দু, সেটা ধরলাম সি বিন্দু।
ঠিক আছে, তাহলে কি এই বস্তুটা এখানে আছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে ধরলাম যে এইখান থেকে এই পর্যন্ত সে এক্স মিটার নিচে নামছে, এক্স মিটার নিচে নামছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই ভূমি মাটি থেকে সে কত উচ্চতায় আছে, আগে সে এখানে ছিল তখন ছিল এইচ, তাহলে এইখানে সে কত উচ্চতা আছে, এখানে অবশ্যই কি যতটুকু সে নামছে এক্স, আমি এক্সটা বিয়োগ করি, এইচ মাইনাস এক্স, মানে কি এইখান থেকে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত উচ্চতা হলো আমার এইচ মাইনাস এক্স, ঠিক আছে। এখন এই উচ্চতায় আমাদের বের করতে হবে যে এই পয়েন্টে অবশ্যই কি সে গতিশীল, আবার কি সে একটা উচ্চতায়ও আছে, কোন উচ্চতায় আছে, মাটি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে, তাহলে কি এই পয়েন্টে গতিশক্তিও আছে, যেহেতু গতিশীল, আবার কি উচ্চতায় থাকার জন্য বিভব শক্তিও আছে। তাহলে আমরা এখানে এখন বের করব বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা মিলে আমাদের সূত্র মিলে কিনা, ঠিক আছে, সংরক্ষণশীলতা হয় কিনা, ঠিক আছে। আচ্ছা, ওই চিত্রটাই যদি আমি একটু এই পাশে সুন্দর করে আঁকি, তাহলে ধরলাম এই যে সি বিন্দুতে এখন এটা বস্তুটা আছে পড়তেছে, পড়ার একটা যে কোনো সময় ধরলাম যেটা সি, সেটা এক্স মিটার নিচে চলে আসছে, আর ভূমি থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো আমার এক্স মাইনাস এক্স, ঠিক আছে। এখন এই বিন্দুতে আমার বিভব শক্তি কত হবে, এই বিন্দুতে বিভব শক্তি হবে এপি, এই সি বিন্দুতে আমার বিভব শক্তি বস্তুটার এমজি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি ভূমি থেকে সে কত উচ্চতায় আছে ওই পয়েন্টে, সি পয়েন্টে, তো সি পয়েন্টের উচ্চতা হলো অ্যাকচুয়ালি এইচ মাইনাস এক্স, এইচ তো ছিল আমাদের টোটালটা, এই টোটালটা ছিল এক্স এক্স, আর সিতে এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এক্স, তাহলে বাকি অংশটা কী হবে, বাকি অংশটা আমাদের এই যে এইচ মাইনাস এক্স, এক্স বিয়োগ যাবে, তাহলে এটা আমরা গুণ করলে পাই এটা কি আমাদের সি বিন্দুতে বিভব শক্তি। এখন আমি সি বিন্দুতে গতিশক্তি বের করব, ঠিক আছে। তাই গতিশক্তি মানে কি হাফ এম বি স্কয়ার, এখন এম এর মান তো আমরা জানি, এম মানিতে এম ভর, যে কোনো ভর, কিন্তু ওই সি বিন্দুতে তো বস্তুর বেগ কত এটা তো আমরা জানি না, আমি এটা বসাইছি, এটা আমি বের করছি, আমি পরে দেখাচ্ছি। তাহলে আমাদেরকে এই সি বিন্দুতে বস্তুর বেগ কত সেটা বের করতে হবে, মানে একটা বস্তু প্রথম অবস্থায় ছিল এখানে, এখানে কিন্তু সে ছিল স্থির, এই পয়েন্টে কিন্তু সে ছিল স্থির, মানে কি তার আদিবেগ কিন্তু শূন্য, স্থির থাকলে কিন্তু তার আদিবেগ শূন্য, সে এ থেকে এক্স মিটার পার হয়ে সি পয়েন্টে আসছে, তার মানে কি সে এক্স মিটার দূরত্ব পার করে সি পয়েন্টে আসছে। এখন এই সি বিন্দুতে তার বেগ বের করব, ভি কত, সি বিন্দুতে তার ভি কত, তো ধরলাম সিতে বেগ ভি, ঠিক আছে। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত এক্স, তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত এক্স, তা আমরা যদি এই সূত্র বসাই, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে এইখানে সবসময় বায়ুতে যে কোনো বস্তুর ত্বরণ থাকবে সবসময় জি, এটা মনে রাখতে হবে। কোনো বস্তু যদি বায়ুতে থাকে বা বায়ুমণ্ডলে থাকে, উপর থেকে পড়তেছে বা নিচ থেকে উপরে আমি নিক্ষেপ করছি বা উপর থেকে পড়তেছে, সব সময় ত্বরণ তার জি, এখানে ত্বরণ আর এ কাজ করবে না, এখানে তখন কাজ করবে জি, কারণ তখন বস্তুটা সরাসরি নিচের দিকে পড়তে থাকে বা উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যেহেতু নিচের দিকে পড়তেছি এই জন্য প্লাস, মানে জি এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে, এই জন্য প্লাস, তো ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gs, এস হলো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে ইউ ছিল কত, বস্তুটা যেহেতু আদিবেগ ছিল শূন্য, ইউ শূন্য হয়ে গেল, আর 2g এই এক্স লিখছি, এসের জায়গায় লিখছি এক্স, অ্যাকচুয়ালি কি বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের দূরত্ব ছিল এক্স, টোটালটা ছিল এইচ, ঠিক আছে। তাহলে কি হবে, এটা শূন্য হয়ে গেল, বি স্কয়ার সমান সমান 2gx, বি সমান সমান কি রুট ওভার 2gx। এখন আমরা এই যে ভি এর মান, সি পয়েন্টে ভি এর মান কিন্তু এটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে এই যে ভি এর মান বসাই, তাহলে কি হয়, এই যে যেহেতু ভি স্কয়ার, তাহলে এই যে এই রুট ওভার আর স্কয়ার কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকে কি 2gx, এই যে 2 এর সাথে আবার এই যে হাফের 2 আবার কাটাকাটি যায়, থাকে অ্যাকচুয়ালি mgx, ঠিক আছে, mgx। এখন যদি আমরা এই যে সি পয়েন্টে এই যে বিভব শক্তি আর গতিশক্তি যোগ করি, টোটালটা যোগ করি, তাহলে কি হয়, এখানে ছিল এইটা,
আর এখানে পাইলাম এইটা, এই দুটো, এই যে এটা হলো বিভব শক্তি, এটা হলো গতিশক্তি, দুইটা যোগ করলে কিন্তু আমাদের এই যে এইটা কাটাকাটি যায়, mgx একই জিনিস, একটা মাইনাস একটা প্লাস কাটাকাটি যায়, থাকে এই যে mgh। তার মানে কি এই পয়েন্টে মোট শক্তি আমাদের mgh-এই কিন্তু রয়েছে। আমরা যে প্রথমে পাইছিলাম এই পেজে এইখানে আমরা কিন্তু মোট শক্তি mgh পাইছি। আমরা এই পয়েন্টও কিন্তু যোগ করে গতিশক্তি যোগ করলাম, বিভব শক্তি যোগ করলাম, আলটিমেটলি কিন্তু আমরা এই mgh-ই পাইছি। এইভাবে আমি যেই পয়েন্টেই নিই না কেন, আলটিমেটলি দুইটার যোগফল ওই mgh-ই থাকবে, মানে মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে। এখন এইখানে সবচেয়ে লক্ষ্য করার বিষয় হলো এই জিনিসটা যে বের করছি এইটা ইম্পর্টেন্ট, এখানেই সমস্যা হবে। এখানে সহজ বিষয়, প্রথম যে অবস্থায় ছিল তখন ছিল আদিবেগ শূন্য, ঠিক আছে, এবং আমরা জানি কি জি হবে, এখানে অভিকর্ষ ত্বরণ মানে ত্বরণের মান হবে জি, ঠিক আছে। সমস্যা হবে এই যে এসের জায়গায় যে আমি এক্স লিখছি, অ্যাকচুয়ালি বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা ধরবো, যতটুকু বাকি আছে সেটা তো সে এখনও পার করে নাই। আমরা যখন কোনো বস্তুর বেগ বের করি, বেগ বের করলে কি হয়, বস্তুটা ওই দূরত্বটা অতিক্রম করে একটা জায়গায় থামে, তখন পিছনে যেটা অতিক্রম করছে সেইটা ধরে কিন্তু আমরা বেগ বা যে কোনো অঙ্ক করি, গতিসূত্র অঙ্ক করি। তার মানে কি এইখান থেকে বস্তুটা যাত্রা করে এইখানে আসছে, তার মানে কি সে কতটুকু পার করছে, এক্স দূরত্ব পার করছে, এই জন্য আমরা ওইখানে এক্স বসাইছি, ঠিক আছে। এটা একটু মাথা খাটাইতে হবে, তাহলেই পারা যাবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। এখন এটা দিয়ে জাস্ট প্র্যাকটিস করতে হবে, এটা খুব অঙ্ক আসবে, পরীক্ষা আসবে এটা দিয়ে। তবে বেসিক জিনিসটা কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। আর একটা বিষয় দেখাই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি বল ইন্টু বলের দিকে সরণ, এই যে mg মানে বল আর s মানে সরণ, এই সরণ কোন দিকে গেছে, নিচের দিকে গেছে। আলটিমেটলি ওই মৌলিক সূত্র কিন্তু সব জায়গায় প্রযোজ্য, ঠিক আছে। কিন্তু করতে হবে আমার অঙ্কটা এভাবে, ঠিক আছে।